মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মুরাদ হাসান জামালপুর 4-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা। 71 জাতীয় সংসদের 2021 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কর্তৃক প্রদত্ত ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করার সুযোগ প্রদানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জাতির পিতার আমৃত্যু সহচর, সহযোদ্ধা, যারা বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধ সরকারের নেতৃত্ব প্রদান করেছিলেন, সেই মহান চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও কামরুজ্জামান সাহেবকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির ইতিহাসের সবচাইতে কলঙ্কজনক অধ্যায় 1975 সালের 15ই আগস্ট বর্বর হত্যাকাণ্ডে নির্মমভাবে শাহাদাত বরণকারী জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, পারভিন জামাল রোজি, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাদ ও তার পরিবারের সদস্যবৃন্দ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহমেদ সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান যে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং অমর শহীদদেরকে, যাদের অসীম সাহস, আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি সার্বভৌম দেশ, স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান ও লাল সবুজ পতাকা। আমি আরও স্মরণ করি আমাদের 2 লক্ষ মা বোন, যারা সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের জাতির সেই স্বপ্নের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই বাংলার 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ ঠিকানা, আমাদের পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, আমাদের আশার আলো, আমাদের বাতিঘর জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে 2 বার মহান জাতীয় সংসদের সদস্য নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করেছেন এবং 2018 সালের 11 জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়ার পর আমাকে মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে আমাকে সেই পদ দান করে ধন্য করেছেন। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতি 18ই জানুয়ারি 147 পৃষ্ঠার যে ভাষণ প্রদান করেছেন, তা বাংলাদেশের বিগত 1 যুগের সামগ্রিক উন্নয়নের একটি তথ্যচিত্র, একটি দলিল উপস্থাপিত হয়েছে, যার মধ্য দিয়ে বিগত 1 যুগ ধরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমগ্র বাংলাদেশের যে উন্নয়নের ইতিহাস মাননীয় প্রধানমন্ত্রী রচনা করেছেন, তা পরিষ্কারভাবে জাতির সামনে ফুটে উঠেছে। মাননীয় স্পিকার, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে গত 30 ডিসেম্বর 2018 তারিখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে 11 জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে 4র্থবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 গ্রহণ করেন। 6ষ্ঠ ও 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা সফলতার সাথে বাস্তবায়নের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন অভিষ্ট এর লক্ষ্যমাত্রা সমূহ নির্ধারিত সময়ের আগেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্জন করে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের শ্রেণীতে উত্তরণের সকল যোগ্যতা ইতিমধ্যে অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসিত। ইতিমধ্যে সরকারের রূপকল্প 2021 বাস্তবায়ন শেষে রূপকল্প 2041-এর কৌশলগত দলিল, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041 প্রণয়ন করা হয়েছে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা,
2100 এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2021 থেকে 2025। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন রূপকল্প 2041-এর প্রধান অভিষ্ট হল 2031 সালের মধ্যে চরম দারিদ্র্যের অবসান, উচ্চ মধ্য আয়ের দেশের মর্যাদায় উত্তরণ এবং 2041 সালের মধ্যে দারিদ্র্যের অবলুপ্তিসহ উচ্চ আয়ের দেশের মর্যাদায় আসীন হওয়া। এদেশের মানুষের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সরকার এই সকল লক্ষ্যসমূহ অর্জনে সম্পূর্ণভাবে সক্ষম হবে। মাননীয় স্পিকার, কোভিড-19 পরিস্থিতিতে যখন সারা বিশ্বের উন্নত দেশগুলো ভীষণভাবে পর্যুদস্ত, তখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সময়োচিত সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ করোনা পরিস্থিতিকে সাফল্যের সাথে মোকাবেলা করতে সক্ষম হচ্ছে। এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-19 সংকট মোকাবেলার জন্য গৃহীত পদক্ষেপসমূহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং প্রথিতযশা সাময়িকী ফোর্বস কর্তৃক প্রকাশিত 8 More Leaders Facing the Coronavirus Crisis শীর্ষক নিবন্ধে উল্লিখিত সফল নারী নেত্রীদের তালিকায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অন্তর্ভুক্ত হয়েছেন। কোভিড-19 জনিত প্যান্ডেমিকের সফল মোকাবেলা, অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং জীবনমান সচল রাখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গ কর্তৃক প্রণীত কোভিড-19 সহনশীল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ এবং বিশ্বে 185টি দেশের মধ্যে 20তম স্থান অর্জন করেছে। জরিপে পাকিস্তান 29তম, যুক্তরাজ্য 30তম, আমেরিকার অবস্থান 37তম এবং ভারতের অবস্থান 39তম। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার দৃঢ়, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের জন্য এ অর্জন সম্ভব হয়েছে বলে এ দেশবাসী বিশ্বাস করে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট 3,85,473টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী 600টি পরিবারের জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ মানবিক বিবেচনায় বলপূর্বক বাস্তুচ্যুত 11 লক্ষ রোহিঙ্গা নাগরিকের বাসস্থানের জন্য আশ্রয়ণ 3 প্রকল্প বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক নোয়াখালী জেলার ভাসানচরে বাস্তবায়ন করা হচ্ছে। এ পর্যন্ত স্বেচ্ছাপ্রণোদিত 3,476 জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে গত 23 জানুয়ারি মুজিব বর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 492টি উপজেলার 66,189টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘর সহ বাড়ি হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী। অসহায়, বিধবা, ঘরহীন, প্রতিবন্ধীদেরকে দেখেই এই ঘরগুলো দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঘরহীন মানুষের ঘর পাওয়ার মাধ্যমে তাদের জীবনের অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতুর 2 প্রান্তের মাওয়া ও জাজিরা সংযোগকারী সর্বশেষ 41তম স্প্যান স্থাপনের মাধ্যমে পদ্মা সেতুর 6.15 কিলোমিটার মূল অবকাঠামো দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতু নির্মাণ কাজ জুলাই 2022 সাল নাগাদ সমাপ্ত হবে। এর ফলে দেশের দক্ষিণ অঞ্চলের সাথে অন্যান্য অঞ্চলের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। কর্ণফুলী নদীর তলদেশে 3.232 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহু লেন টানেলের নির্মাণ কাজ ডিসেম্বর 2022 সালের মধ্যে সম্পন্ন হবে। ইতিমধ্যে টানেলের প্রথম টিউবের নির্মাণ কাজ শেষে গত 12 ডিসেম্বর 2020 থেকে দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ শুরু হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত র্যাম্প সহ 46.73 কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ কাজ জুন 2023 সাল নাগাদ সম্পন্ন হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাভার ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ
ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। মাননীয় স্পিকার, আমাকে একটু দয়া করে সময় দেবেন। এছাড়াও ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় সরকার 6টি এমআরটি লাইন নির্মাণের সময়াবদ্ধ কর্মপরিকল্পনা 2030 গ্রহণ করেছে। উত্তরা তৃতীয় পর্ব থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন এর পর্যন্ত সার্বিক অগ্রগতির কাজ প্রায় 55% বাস্তবায়ন হয়েছে। মাননীয় স্পিকার, তথ্য প্রবাহ ও সৃজনশীলতার ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সরকারের অন্যান্য সকল সেক্টরের প্রচার কার্যক্রমের সাথে কোভিড-19 সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করছে তথ্য মন্ত্রণালয়। সারা দেশে করোনাকালীন ক্ষতিগ্রস্ত 3,350 জন সাংবাদিককে সহায়তা হিসেবে 3,35,00,000 টাকা বিতরণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায়। বাংলাদেশ বেতার বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান দেশব্যাপী প্রচার করে চলেছে। মাননীয় স্পিকার, মুজিববর্ষে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ বাস্তবায়ন করা হচ্ছে। বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ 24,421 মেগাওয়াটে এবং বিদ্যুৎ সুবিধাভোগী জনসংখ্যা ৪৪ থেকে 99% উন্নীত করা হয়েছে। 2030 সালে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 40,000 মেগাওয়াট এবং 41 সালে 60,000 মেগাওয়াটে উন্নীত হবে। মাননীয় স্পিকার, বৈধভাবে রেমিটেন্স পদ্ধতি সহজীকরণের সুফল হিসেবে প্রবাস আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন হয়েছে। 2019-20 অর্থবছরের প্রবাস আয় পূর্ববর্তী বছরের তুলনায় 10.87% বৃদ্ধি পেয়েছে। এখন এই বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 18.21%। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ 43 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা অতীতের সকল ইতিহাস ভঙ্গ করেছে। বাংলাদেশের প্রবৃদ্ধি 8.15% উন্নীত হয়েছে। ধারাবাহিকভাবে এ প্রবৃদ্ধি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বাংলাদেশ আজকে বিশ্বের তৃতীয় প্রবৃদ্ধি অর্জনকারী দেশ। মাননীয় মন্ত্রী 1 মিনিটে শেষ করবেন দয়া করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশের প্রবৃদ্ধির ধারাবাহিক অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। 2019-20 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কিছুটা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 5.24%। তবে একই সময়ে মাথাপিছু আয় জাতীয় আয়ের 8.12% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2064 মার্কিন ডলারে। IMF এর প্রতিবেদন অনুযায়ী 2020 সালে সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী শীর্ষ দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় স্থানে। মাননীয় স্পিকার, বাংলাদেশ আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। কোনো স্বাধীনতা বিরোধী অপশক্তি, বিএনপি, জামাত কিংবা ধর্মীয় লেবাসধারী কোনো রাজনৈতিক দলের ষড়যন্ত্র, দেশবিরোধী অপপ্রচার, প্রচারণা কিংবা জাতির পিতার ভাস্কর্য ভেঙে এই ধন্যবাদ মাননীয় মন্ত্রী।